কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আমাদের দেশে অনেক ভক্তরা আপনার অপেক্ষায় আছে। প্রথমে ওদের উদ্দেশ্যে কি বলবেন? ওদেরই উদ্দেশ্যে, আমার যারা ভক্তরা আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে। অনেক দিন পর আমার ছবি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আপনাদের কাছের প্রেক্ষাগৃহে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে গ্রিন কার্ড সিনেমাটা। আশা করি আপনারা সবাই ছবিটা দেখবেন। বহুদিন পর আপনার সিনেমা ভক্তরা হলে দেখতে পারবে। গ্রিন কার্ডে এমন কি আছে যেটা দর্শক আকর্ষণ করবে ভক্তরা? গ্রিন কার্ডের গল্পটা ভালো। গ্রিন কার্ড সিনেমাটা পুরোপুরি আমেরিকায় করা। আমেরিকায় প্রবাসে, বেসিক্যালি আমেরিকায় না। আমি দেখতে পাই, আমি বাংলাদেশে এসেও কিছুদিন আগে একটা জায়গায় একটু কাজে গিয়েছিলাম। তো ওখানে লিফটে ওঠার পথে একটা ফ্লোরে দেখলাম অনেক মানুষের ভিড়। তো জিজ্ঞেস করলাম, এটা কিসের, মানে এখানে এত ভিড় কেন? তো বললো, এখান থেকে মানুষ কাতার যায়। এখানে একটা ভিসা প্রসেসিং অথবা কোনো একটা অফিস আছে যেখানে মানুষ কাতার যেতে পারে এখান থেকে। আমি এক্স্যাক্টলি জানি না। তো বুঝতে পারলাম যে মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা অনেক বেশি। বিদেশে গিয়ে কী করবে? বিদেশে গিয়ে কাজই করে ওরা। এই কাজের পেছনে, এই যাওয়ার পরে যে কতটা কষ্ট আপনাদের জন্য, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা বাইরে আছে, তারা যখন আপনাদের জন্য যে টাকা পাঠায়, সেই টাকাটা কত কষ্টের টাকা এটা আপনারা বুঝেন না। আপনারা দেখেন সে বাইরে থেকে এসছে, সে চকচকা জামা পরছে, আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু এই নিয়ে আসা, এই ভালোবাসা, তাদের যে কত ত্যাগ, সেটা আপনারা জানেন না। এই ছবিতে সেগুলিই দেখতে পাবেন আপনারা। আশা করি এই জন্যই দেখবেন যে আপনার ভাই ওখানে কেমন থাকে, আপনার ভাই ওখানে কতটা কষ্ট করে, এসবই দেখানো হয়েছে। আর্টিস্ট কে কে আছে? আর্টিস্ট সবাই, আমি এখান থেকে কাউকে নিয়ে যাইনি, বাংলাদেশ থেকে কাউকে নিয়ে যাইনি। আমি সবাই ওখানে যারা আছে তাদেরকে নিয়ে কাজটা করেছি। পুরো ছবিটাও ওখানে করেছি। যেহেতু নুসরাত তিশাম আছে ছবির নায়িকা। আপনারা ইউটিউবে একটা গান দেখেছেন, হয়তো অনেক কমেন্ট এসেছে আমার ইউটিউব চ্যানেলে। মনে করেছেন আপনারা যে নায়িকা আমার স্ত্রী বা আমার বউ। না, নায়িকা আমার বউ না, নায়িকা স্রেফ নায়িকা এই ছবির নুসরাত তিসাম এই ছবির নায়িকা। আরেকজন নায়িকা আছেন নাজিদা মারজান, নাজিদা সাইদ, হিল্লোল ভাই আছে, নওশিন আপু আছে, ডিজে সোহেল আছে, আমাদের আরেকজন ভাই আকাশ রহমান ওখানে আছেন, উনি আছেন, আছেন রফিক আহমেদ। আর একটি প্রধান চরিত্রে আছে আমার মেয়ে, আমার কন্যা কাজী আরিশা। আমেরিকার কোন কোন ভেন্যুতে শুট করা হয়েছে? এই ছবিটি আমেরিকার নিউ ইয়র্কেই শ্যুট করা হয়েছে। নিউ ইয়র্ক স্টেটটা একদম ছোট জায়গা না, আমেরিকা অনেক বড় একটি দেশ, এবং নিউ ইয়র্ক যে অঙ্গরাজ্য, এটা অনেকই বড় একটি স্টেট। অঙ্গরাজ্যটা অনেক বড়। বাংলাদেশের থেকে আয়তনে অল্প একটু ছোট হবে, অলমোস্ট বাংলাদেশের কাছাকাছি আয়তনে। তো এখানে শ্যুট করা হয়েছে। পুরো ছবিটাই নিউ ইয়র্কে করা এবং নায়াগ্রাতে করা। নায়াগ্রা জলপ্রপাত, যেটা অনেক নাম করা, এই জলপ্রপাতের পাশে শুটিং করা হয়েছে। গান, আপনারা হয়তো গানটা দেখেছেন।
দেখতে পাবেন সব জায়গায়। আমেরিকার নিউ ইয়র্কেই করা এই ছবিটা, নিউ ইয়র্কের বাইরে না। গ্রিন কার্ড আসার পর রেগুলার সিনেমায় থাকবেন কি? গ্রিন কার্ড ভালো চললে রেগুলার সিনেমায় থাকবো, গ্রিন কার্ড ভালো চললে আবার সিনেমা করব, আর না হয় করবো না। আচ্ছা, বাংলাদেশের সিনেমার উপরে কি আপনার কোনো প্রকার মনে কষ্ট আছে কি? বাংলাদেশের সিনেমার উপরে মনে কষ্ট পেয়ে তো লাভ নেই। কষ্ট একটাই যে এখন মানুষ সিনেমা দেখে না। আমার সিনেমা বলতে না, মানুষ সিনেমাই দেখে না। তা না হলে আগে সাকিবের ছবি বছরে রিলিজ হতো মিনিমাম 12টা, ঈদে থাকতো 2টা 3টা 4টা, কিন্তু এখন কিন্তু রিলিজ হয় না। রিলিজ হয়, মুক্তি পায় বছরে 2টো 3টা। তো কারো সিনেমাই কিন্তু ওভাবে চলছে না বা ওভাবে দেখছে না। শুধু সাকিবের ছবি 2টো ঈদে ছবি আমরা পাচ্ছি। এরকম হতে হতে তো একসময় আমার মনে হয় দেখা গেল, আমার ভয়, এটা আমার ভয়, আমি ছবি করছি কি করছি না সেটা আমার কাছে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে গিয়ে এই ইন্ডাস্ট্রিটা টিকে থাক, এই ইন্ডাস্ট্রিটা টিকে থাক, মানুষ বাংলা ছবি দেখুক, বাংলাদেশের মানুষ বাংলা ছবি দেখুক। বাংলাদেশের জন্যই বাংলা ছবি বানানো, আপনাদের উদ্দেশ্যেই বাংলা ছবি বানানো। আপনাদের ছবি আপনারা দেখবেন না তো কারা দেখবে? গ্রিন কার্ড যেহেতু আপনি আমেরিকায় পুরোটা ছবি শুট করেছেন, তো বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে কি কোনো বিধিনিষেধ ছিল যে ছবিটা তো আমাদের? না না না, এরকম কোনো বিধিনিষেধ ছিল না। আমি আমার সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি। আমি আলহামদুলিল্লাহ গতকাল সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি, এবং সেন্সরের বোর্ডের যে মেম্বাররা আছে ওনারা ভূয়সী প্রশংসা করেছে, ছবিটা অনেক ভালো হয়েছে এটা বলেছেন। যে ভাই ঈদে সিনেমা মুক্তি দিচ্ছেন, ঈদে সিনেমা মুক্তির ক্ষেত্রে অনেক হল বুকিং ক্ষেত্রে কিছু কালোবাজারের হাতে মানে অনেক প্রযোজক শিকার হয়। আপনার কি হল বুকিং ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করবেন? আমি তো গতকালই মাত্র সেন্সাস সার্টিফিকেট পেলাম, আর আমি আজ পর্যন্ত এরকম কালোবাজারিদের হাতে, আমি জানি না আপনি কি বলছেন, এটা আমার কাছে নতুন একটি যে কালোবাজারি, না এরকম কোনো কিছু আমি দেখিনি। সবচেয়ে বড় কথা কি আমি আপনাকে বলি, আপনার মন চাইলেও একটা সিনেমা বানায় ফেলেন, এরকম হইলে তো সিনেমা চলবে না। সিনেমা হলের যে মালিক বা বুকিং এজেন্ট বা যারাই আছে এটার সাথে সংশ্লিষ্ট, তারা তো জানে এই জন্যে যে তারা কিন্তু প্রতিটা সিনেমাই চালায়, এবং সিনেমাই তাদের ব্যবসা, সিনেমাই তাদের মূল বিষয়। তো এরা তো বোঝে, এদেরও তো একটা জ্ঞান আছে, মানে একটু হলেও তো আছে। সো আপনি একটা ভালো সিনেমা বানালে চলবে না কেন? নেবে না কেন? নেবে, অবশ্যই নেবে। হ্যাঁ, তারপরও ধরেন অনেক বড়, আমি পাশের দেশের কথাই বলি, একটি ছবি শাহরুখ খানের একটি ছবির সাথে রিলিজ হয়েছিল, 12th ফেল ছবিটার নাম। ছবিটি অত্যন্ত ভালো ছবি, কিন্তু সিনেমা হলে ছবিটি চলেনি। কিন্তু যখন এটা নেটফ্লিক্সে দেওয়া হয়েছে, দর্শক অনেক দেখেছে এবং অনেক প্রশংসা করেছে। ভালো ছবি কিন্তু চলে। এখন একটা বড় স্টারের ছবি রেখে ছোট ছবি বলতে আমি অখ্যাত কোনো কারো ছবি তো দেখতে যেতে চায় না দর্শক। এটা তো যারা নির্মাতা তাদেরও বোঝা উচিত। আপনি বলছিলেন যে এখন হলমুখী দর্শক হচ্ছে না, সিনেমা দেখে না, হল সংখ্যা কমে যাচ্ছে, আসলে এটার কারণটা কি? যে হল হচ্ছে না, মানে এটা সর্বোপরি একটা মিক্সড, এটা পুরোপুরি একটা ব্যাপার, অঙ্গাঙ্গিভাবে জড়িত। দর্শক যায় না সিনেমা হলে, এই জন্য সিনেমা হল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিনেমা হল মালিকরা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সিনেমা যদি না দেখতে যায়, তাহলে ছবির মালিকও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সব মিলিয়ে এই জন্য তো একটা ছবি মার খেয়ে তারপর তো আর সিনেমা বানাবে না আর কেউ। এটা তো তার অভিজ্ঞতা খারাপ হয়ে যাবে, তখন তো সে সিনেমা বানাবে না, এই জন্য দেখতে যায় না। ভাই ঈদ আসলে দেখা যাচ্ছে সিনেমা রিলিজ দেওয়ার জন্য হিরিক করে ঈদের সময় হচ্ছে 10 থেকে 13টা সিনেমার মতো মুক্তি পাবে, তাহলে বাকি মাসগুলিতে কেন ভালো সিনেমাগুলি আসে না? উৎসব মুখর দিনেই, এখন এই যে বললাম, উৎসব মুখর দিনগুলোতেই মানুষ সিনেমা দেখতে যায়।
তো সিনেমা দেখতে যায় উৎসব মুখর দিনে, তো সবাই চায় যে আমার সিনেমাটা দেখুক, এই জন্যই সবাই ঈদে ছবি রিলিজ করার মানে দিকে উৎসাহী হয়ে যায়, এই জন্যই। যে আবার কিছু আছে যে সিনেপ্লেক্স গুলিতে যে টিকিট সংখ্যক অনেক, আর সিঙ্গেল হলগুলিতে ওই কিছু টাকা কম, কিন্তু সিনেপ্লেক্সের জন্য সিনেমা কতটুকু প্রযোজ্য আর সিঙ্গেল হলের জন্য কতটুকু প্রযোজ্য? সিনেমা হল সিনেমা সব সিনেমা মানে সুইটেবল, সিনেমা হলগুলোতেই সিনেমা চলবে, এটাই নিয়ম। এখন সিনেপ্লেক্সে স্বভাবতই একটু সুন্দর সিট, শীতাতপ নিয়ন্ত্রিত, পরিবেশটা ভালো, তো এটা তো সিনেপ্লেক্সের মালিকেরও মেনটেন করতে একটা টাকা লাগে, অসংখ্য কর্মচারী, একটু ময়লা হলেই ওটা পরিষ্কার হচ্ছে, তো এগুলি করতে তো পয়সা প্রয়োজন, এগুলি করতে তো টাকা লাগছে তার। সো এই টাকাটা কে দেবে? এই টাকাটা দর্শকদের কাছ থেকেই নিচ্ছে। আর সিঙ্গেল স্ক্রিনে ওই রকমভাবে হয়তো মেনটেনেন্স হয় না, ওই যে আমরা আগে শুনতাম সিনেমা হলগুলোতে ময়লা আবর্জনা, অনেকে বলতেন ঝাড় পোকা সিট ভালো না, তো ওগুলিতে টাকা কম। এখন মানুষ যদি চায় যে আমি কম টাকায় ওই মানের সেবা পাবো, এটা তো মানে এখন আপনি যদি সোনারগাঁয়ে বসে খেতে চান, সোনারগাঁয়ের দামটা তো দিতে হবে আপনাকে, আর যদি রাস্তার পাশে একটা হোটেলে বসে খেতে চান সেটার দাম একরকম, সোনারগাঁয়ের খাবারের দাম একরকম, খাবার তো একই, রাইট? ওটা প্রস্তুত করে আপনার সাথে সামনে পরিবেশনটাই হচ্ছে কি, ওটার দামটাই আপনি দিয়ে আসেন, এর থেকে বেশি কিছু না। আচ্ছা ভাই, আপনি আমেরিকাতে ছিলেন, আমাদের কয়েকটা সিনেমা বিভিন্ন দেশে চলছে, আমেরিকাতেও চলছে, যেমন সুড়ঙ্গ, প্রিয়তমা, হাওয়া, মানে ওই সিনেমাগুলি আমেরিকাতে কতটুকু জনপ্রিয়তা পেয়েছে আপনার কাছ থেকে শুনবো। আমি নিজের দেখেছিলাম হাওয়া সিনেমা দেখেছিলাম রিলিজের বেশ কয়েকদিন পরে, আমি দেখেছিলাম ফুল। আমি সাকিবের দেখেছিলাম, প্রিয়তমা দেখেছিলাম বেশ কয়েকদিন পরে, রিলিজের বেশ কয়েকদিন পরে দেখেছিলাম, ওটাও দেখেছিলাম পূর্ণ, প্রেক্ষাগৃহ পূর্ণ, হাউসফুল। তো এই ছবিগুলো আমার দেখা, এই দুটো ছবির ব্যাপারে আমি বলতে পারবো যে ওখানেও ভালো চলেছে, বাকিগুলো আমি দেখিনি, সেহেতু না দেখে আমি কোনো মন্তব্য করব না মানুষের সামনে। মানে ফেসবুকে কিছু কিংবা ইয়াতে লেখালেখি হচ্ছে আপনি সুপারস্টার সাকিব খানের সাথে সিনেমা করছেন। না, সিনেমা আমি এখনো করছি না, দেখি কি হয়, কিন্তু এখনো কেউ বলেনি বা এরকম কোনো করেনি। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে একটা কথা হয়েছিল, সেই কথা যখন ও ওখানে ছিল তখন হয়েছিল, হয়তো সামনে করব, জানি না। ভাই, সাকিব ভাই যখন আমেরিকা যায়, মানে যে কোনো কাজে যায় আর কি, তখন আপনার সাথে দেখেছি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছবি দেখি আর কি, তা আসলে কেমন সময় পার করেন আর কি? অনেক ভালো সময় পার করি, অনেক মজার সময় পার করি, কারণ সব সময় তো সবার সাথে ওইভাবে জমে ওঠে না। এখন আপনারা ধরেন আমার সামনে যারা সাংবাদিক আছেন তারা সবাই দেখলাম একসাথেই এসেছেন, তার মানে আপনারা একসাথেই চলাফেরা করেন। কেন? আপনাদের প্রফেশন, যেটা আপনাদের পেশা, একই পেশা, এখানে কথাবার্তা যা আছে সবই একই রকমের কথাবার্তা হয়, তো আমাদের পেশাটাও তো এক, আমাদের কথাবার্তাও এক হবে, আমাদের ভিতর মজাটাও একরকম হবে, অন্যরকম মজা হবে। তো এই জন্যে ও আমার সাথে কথা বলে মজা পায়, আমি ওর সাথে কথা বলে মজা পাই, তো কেমিস্ট্রিটা অন্যরকম থাকে, রসায়নটা অন্যরকম থাকে। আমাদের যেমন ইন্ডাস্ট্রিতে কিছু জায়গায় কাদা ছুড়াছুড়িগুলি হয়, কিছু লোক সংকট নিয়ে, এগুলা নিয়ে কিন্তু আলাপচর্চা হয়। কি মানে কোয়েশ্চেনটা আপনার ক্লিয়ার না, আমি বলছি আপনাকে, আপনি মনে হয় জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কাদা ছোড়াছুড়ি এটা কতটা যৌক্তিক বা এটা ভালো কি না। অবশ্যই কাদা ছোড়াছুড়ি নিজেদের মধ্যে ভালো না। এখানে আমরা সবাই, আমি মনে করি দর্শকদের সামনে আমরা একটা আমাদের এটাকে কি বলবো, ইন্ডাস্ট্রিটাকে রিপ্রেজেন্ট করা, আমাদের দেশটাকে আমরা রিপ্রেজেন্ট করি অমুক। এখন আমি যদি বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা, বলিউডের কথা বলিস,
প্রথমেই নাম আসবে সালমান খান, শাহরুখ খান। এরা যদি দুজনের উপর কাদা ছোড়াছুড়ি করে তাহলে নিশ্চয়ই ওদের ফ্যান বা ওদের ভক্তদের এই জিনিসটা ভাল লাগবে না। তো আমাদেরও কাম্য যে আমরা কাদা ছোড়াছুড়ি না করি। গ্রিন কার্ড আপনার এটা বাংলাদেশ ছাড়া অন্য কোন কোন দেশে গেছে গ্রিন কার্ড? এখন তো আগে বাংলাদেশে রিলিজ হবে, তারপরে আমেরিকাতে রিলিজ হবে, তারপর আর কোথায় ইন্ডিয়াতে রিলিজ হবে, কারণ এই ছবিটা হিন্দি ভাষায়ও করা হয়েছে। গ্রিন কার্ডের পরে কোনো সিনেমার পরিকল্পনা কি আছে? এই গ্রিন কার্ডের পরে আমি আরেকটি ছবির মানে চূড়ান্ত করে যাব সব কিছু, কিন্তু শুটিং শুরু করব না হয়তো। ওয়েদার দেখি কি হয়, খুব বেশি গরম হলে আমি করব না শুটিং। আমি আবার আসবো নেক্সট টাইম এসে আবার শুটিং করব। আচ্ছা ভাই, ওই যে আপনি বলেছিলেন যে শাকিব খান এবং কাজী মারুফ ছাড়া সুপারস্টার মানে আর কেউ নেই বা ছবি। আমি এভাবে বলিনি, আপনি বলেন। আপনি যেহেতু কোয়েশ্চেনটা করেছেন শাকিব আর মারুফ ছাড়া সুপারস্টার, আমি নিজেকে সুপারস্টার কখনোই দাবি করি না। আমি দাবি করি যে আমার ছবি জগৎ চললেই আমি সুপারস্টার। আর এখানে সবাই সুপারস্টার 1 উইকের জন্য, কারণ 1 উইক পরেই আরেকজন হিরোর ছবি সেম হলে চলছে। তো কেউই কিন্তু সাস্টেনেবল না, কেউই। আমার দৃষ্টিকোণ থেকে প্রতিটা মানুষের, কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে নির্ভরযোগ্য হিরো বা নির্ভরযোগ্য যে নায়ক, এটা নেই। নায়ক তো এক ছবি করলেও নায়ক, হিরো তো এক ছবি করলেও হিরো, কিন্তু নির্ভরযোগ্য হল মালিকের কাছে নির্ভরযোগ্য আর নেই। আচ্ছা ভাই, চলচ্চিত্র যখন একটা রমরমাট একটা ব্যবসা ছিল, একটা ছবি আসলে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় হতো, ঠিক সে সময় আপনার মানে চলচ্চিত্র থেকে আর কি অনেকটা আপনার দূরে চলে গেলেন, বা চলচ্চিত্রের পড়তে গিয়ে আপনার কোনো আক্ষেপ ছিল? না, এরকম কিছু ছিল না। এরকম কিছু পলিটিক্সের শিকার আপনি যেটা বলতে চাচ্ছেন আর কি, মানে কাজী সাহেব উনি কিন্তু অনেক ইন্টারভিউ বলেছেন যে কাজী মারুফ চলচ্চিত্রে পলিটিক্সের শিকার হয়েছেন। হ্যাঁ, পলিটিক্সের শিকার তো হয়েছি, ওগুলি আমি না বলি। আর পলিটিক্স তো পলিটিক্স, ওটা আমি যদি এখন বলি ওই যে কাদা ছোড়াছুড়ির মতোই বিষয় হবে। আমি কাদা ছোড়াছুড়ি করতে চাই না, যেটা হয়ে গেছে, আর সামনে না বাড়াই এগুলি। এখন আমি ওগুলি ঘাটালে কাদা ছোড়াছুড়ি হবে, আমি কাদা ছোড়াছুড়ি করতে চাই না। হ্যাঁ, পলিটিক্স হয়েছে, পলিটিক্স হয়, এটা কেউই কিন্তু এই জায়গাটায় চাই না যে মানে এই জিনিস জায়গাটা এরকম কেউ কারো জায়গা ছাড়তে চায় না। ছাড়তে চায়? তুমি কি তোমার জায়গা ছাড়তে চাইবে না? তো কেন চাইবে? আমিও চাইবো না, তাই না? যারা একটু অন্য নম্র বা বলতে চাই, যারা একটু এই গেম খেলতে পছন্দ করি না এসব নিয়ে, তারা নীরবে থাকে। তা আমি একটু এগুলি নিয়ে ঘাটাতে চাইনি কখনো। আমি আমার উপায় আছে, আমি চলে গিয়েছিলাম আমেরিকায়। আচ্ছা, ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে, তার মধ্যে সুপারস্টার শাকিব খানের একটা কাজী মারুফের ছবির মধ্যে কতটুকু চ্যালেঞ্জিং মনে করতেছেন? অনেক চ্যালেঞ্জিং, কারণ শাকিবের ছবি এখনো মানুষ পছন্দ করে। সামনেও আমি আশা করি, শাকিবের আজকে জন্মদিন, সামনেও অনেক পছন্দ করবে। আমি আশা করি ওর সবসময়, আমি ওর শুভাকাঙ্ক্ষী, আমি ওয়েল উইশ করি ওর। আমি এটাও বলি যে তুমি ভালো করে ছবি করো। তো জিনিসটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জিং তো অবশ্যই। আমার ছবি অনেক দিন পরে আসতেছে, এটা আমার কাছে চ্যালেঞ্জিং। যে আমার দর্শকরা এখন আবার সিনেমা হলে নিয়ে আসাটা, এটা আমার কাছে চ্যালেঞ্জিং, আর কিছুই না। ভাই, একটা প্রশ্ন, আজকে সুপারস্টার সাকিব খানের জন্মদিন, আমাদের শিল্পী সমিতি, যেটা আমাদের বাংলাদেশে একটা গর্ব, সুপারস্টার সাকিব খান, ওনারা একজন স্টারের জন্মদিন পালন না করে বিভিন্ন নির্বাচন নিয়ে কিংবা কথা বলে, এটা আসলে শিল্পী সমিতির কাম্য কিনা? এটা তো শিল্পী সমিতির নেতা নেত্রীরা বলতে পারবে, এটা আমি তো ওখানকার আমি সাধারণ একজন মেম্বার, কিন্তু আমি তো ওই নেতৃস্থানে নেই, আমি তো ওটা বলতে পারবো না।
যে কেন করলো না, বা এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে নাকি, বা হয়তো করেছে আপনারা জানেন না, করবে না কেন? এখন আমি সাকিবকে উইশ করেছি কিনা সেটা জানি, আপনি তো জানেন না, আপনারা তো বলতে পারবেন না, তো এটা হয়তো বলেনি বা এরকম আপনার হয়তো করেছে। যেহেতু উনি একটা সুপারস্টার, আমাদের দেশে একটা গর্ব, দেখি প্রকাশ্যে একটা জন্মদিন পালন করা কি উচিত? এটা তো আমি বললাম ওনারাই বলতে পারবে, হয়তো করা উচিত ছিল, করেনি, হয়তো সামনে করবে, বা জানি না আমি এক্স্যাক্টলি। এই শিল্পী সমিতি নির্বাচন আসলে এত একটু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলে আসলে এটা তো দ্বন্দ্ব না, এটা তো বেসিক্যালি এরা সবাই এক, শিল্পীরা সবাই এক। এখন তারপরও ইলেকশন তো মানেই হলো গিয়ে একটা লড়াই, রাইট? তো এই লড়াইয়ে তো অংশগ্রহণ করতে গেলে একটু করাই লাগে। তো এটা কিন্তু মানে এমন লড়াই না যে আজকে তোমাকে আমি ছাড়বো না, মেরে ফেলবো, এরকম কিছু না। তো এরকমটা হবেই, কিন্তু আপনাদের কাছে হয়তো খারাপ লাগে, কারণ আপনারাও যদি শিল্পী হতেন, আপনিও যদি আজকে আপনাদের এই সাংবাদিকদের যদি কোনো ইলেকশন হয়, আজকে সবাই একসাথে এসছেন, কিন্তু ভিন্ন প্যানেলে যদি থাকতেন, তাহলে আপনারাও কিন্তু এই সময়টায় একটু আলাদা আলাদা চলতেন, রাইট? তো এটা এমন কোনো বিষয় না। সাকিব জন্মদিনে কি কখনো একসাথে হওয়া মানে ছিলেন কিনা? সাকিবের জন্মদিনে আমি ছিলাম না, আমি তো এখন এখানে। সাকিব না, একটু অন্য ব্যস্ত কোনো আছে। সময়, কোনো একটা না না, আমার থাকা হয়নি, আজকে সাকিব খানের জন্মদিন পালন করা ছিল দুবাইতে, কোনো কারণে হয়নি, জন্মদিনের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই বলবো, ওর আমি পোস্টও করেছি ওর দিয়ে, পোস্টার দিয়ে, যে আই উইশ হিম অল দ্য ভেরি বেস্ট, হ্যাপি বার্থডে টু শাকিব খান, আমার ভাই। ওর সাথে অনেক মজার সময় কাটে, ও যখন আমেরিকায় যায় তখন তো আর এত ক্যামেরা থাকে না, তখন আমরা মন খুলে আনন্দ করতে পারি, তো ওই জিনিসগুলা আলাদা। আর অবশ্যই তাকে বেস্ট উইশেস, সে তার সুস্থতা কামনা করি, সে তার বাচ্চাদের নিয়ে খুব ভালো থাক সেটা কামনা করি। আপনি বলেন মন খুলে কথা বলেন, কোনো ক্যামেরা থাকে না, ক্যামেরার সামনে যদি দুই একটা মন খোলার কথা যেটা বলা যায়, যদি না, সব কথাই বলা যায়, আমরা এমন কোনো কথা বলি না যেটা বলা যাবে না, কিন্তু ক্যামেরার সামনে ওটা তো পারিবারিক কথা হয়, তো ওই ধরনের কথা ক্যামেরার সামনে কেউই আমরা বলি না। আমি কি বলবো আপনাকে, আপনি আপনার পরিবারের সাথে যেভাবে কথা বলেন আনন্দময়ই হয়, প্রতিটা কথাই আমাদের আনন্দময় হয়, প্রতিটা কথাই আমাদের ফিল্ম ঘিরে হয়। কি করতেছো, কিভাবে কি করবা, কোন ছবি করতেছো, এই সমস্ত কথাই হয়, এর থেকে বাইরে কোনো কথা হয় না। ঈদে আপনার সিনেমা আসতেছে, গ্রিন কার্ড, সাকিব খানের সিনেমা আসতেছে, রাজকুমার, কি বলবো, ডেড বডি সিনেমা আসতেছে, ডেড বডি, হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, 3-4টা সিনেমা আসতেছে, কি বলবেন ওই সিনেমা? সব সিনেমা চলুক, সবাই ভালো, মানে আমি দর্শকদের বলবো, অ্যাট এ টাইম তো সব সিনেমা দেখা সম্ভব না, আমি ওনাদেরকে এইটাই বলবো, দর্শকদের সব সিনেমাই দেখবেন আপনারা, যেটা ভালো লাগবে 2-3 বার দেখবেন, আর যেটা খারাপ লাগবে সেটা দেখবেন না, দ্যাটস ইট। ভাই, ঈদের 1 সপ্তাহ পরে শিল্পী সমিতির নির্বাচন, তো সেই নির্বাচনে আপনাকে আমরা দেখতে পাবো? নির্বাচনে ভোট দিতে যাব হয়তো, যদি দেশে থাকি, আর যদি দেশে না থাকি তাহলে তো যেতে পারবো না। আর এই ইলেকশনে আমি নেই, কিন্তু ভোট তো দিতে যেতে পারবো, ভোট দিতে। ছবি যখন রিলিজ হবে আর কি, ঈদের দিন থেকে শুরু করে, তো আমরা দেখি যে একটা ছবি রিলিজ হবে, কিন্তু ছবি প্রমোশনে কিন্তু আর্টিস্টরা কিন্তু বিভিন্ন হলে হলে যায়, তো আমরা কি আপনাকে সেরকম ভাবে পাবো? আমি এটা পছন্দ করি না, হলে ছবি যাবে, আমরা যেভাবে আগে রিলিজ করতাম, আগে কি হতো, ছবি হলে রিলিজ করতাম, ছবি চলতো, ছবি দেখতে যেত, আর্টিস্ট দেখতে যেত না। আমাকে দেখতে যাবে পর্দায়, আমাকে বাস্তবে কেন দেখতে যাবে? এটা আমরা কেউই করতাম না, সে আমলে কেউই করতাম না। এখন কারা কারা করে সেটা আমি জানি না, তবে এই প্র্যাকটিসটা খুব বেশি ভালো না, আমার দৃষ্টিকোণ থেকে এই প্র্যাকটিসটা ভালো না। দর্শকদের সাথে তো এখন অনেক মাধ্যম আছে যোগাযোগ করার, ডিরেক্ট মাধ্যম, এই যে ইউটিউব, আপনারা সামনে যারাই আছেন তারা মনে হয় ইউটিউব চ্যানেল,
তো দর্শকদের আগে যেরকম অনলাইন মানে স্যাটেলাইট চ্যানেলগুলো ছিল সেগুলো ছিল স্যাটেলাইটে একটা প্রোগ্রাম হতো, ওই প্রোগ্রামটা দেখতো মানুষ টিভি সেটের সামনে। এখন কিন্তু ডিরেক্টলি দেখতে পাচ্ছে মোবাইলে, ডিরেক্ট ওখান থেকে বা কম্পিউটারে দেখতে পাচ্ছে, ওখান থেকে তারা কমেন্ট করতে পারছে। তো এটা তো ডিরেক্ট কমিউনিকেশন হচ্ছে, তো আর কি কমিউনিকেশন করব? আমরা তো রাজনৈতিক নেতা না যে ভোট চাইতে যাইতে হবে বাসায় বাসায়, এরকম না। গ্রিন কার্ডের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? বললাম তো একবার, গ্রিন কার্ড ছবিটি ভালো হয়েছে, আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং হলে গিয়ে ছবিটি দেখতে গেলে আমি উপকৃত হব এইভাবে যে আমি বুঝবো যে আবার ছবি বানানো যায়, আবার থাকা যায় আমার দেশে, আপনাদের মাঝে, আপনাদের সামনে আসবো বারবার সিনেমা হলে, তাহলেই আর না হয় আসতে পারবো। শেষ কোশ্চেন, গ্রিন কার্ডের পরে কবে নতুন সিনেমা নিয়ে বক্তব্য সামনে আসবে? গ্রিন কার্ডের পরে আবারও বললাম, গ্রিন কার্ড চলতে হবে ভালোভাবে, তাহলেই আমি আসতে পারবো। আর আরেকটা ছবি বানাবো, যেটা আমি অনুদান পেয়েছি, সেই ছবিটা বানাবো ধরেন সেপ্টেম্বর নাগাদ। এখন পর্যন্ত আমার ইচ্ছা সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি শুটিং শুরু করব, হয়তো ওটাও রিলিজ হবে আগামী ঈদে। আচ্ছা ভাই, যেহেতু গ্রিন কার্ডের কথা বলছেন, আমি বলি অনুদানের ছবি নিয়ে যেহেতু বলছেন, এটা নিয়ে প্রশ্ন আছে। অনুদানের সিনেমা হলে আসলে বলে সিনেমা ভালো না, দর্শক আসে না, 3-4টা করে দর্শক থাকে। আবার কেউ বলে সিনেমা যেই টাকা পায় অর্ধেক টাকা দিয়ে সিনেমা তৈরি করে, ওই জিনিসটা আপনি কি বলবেন? এটা কে কি টাকা দিয়ে তৈরি করে সেটা তো আর আমি জানি না, কিন্তু আমি যেমন ক্যামেরা নিয়ে আসবো আমেরিকা থেকে, আমি টেকনিক্যাল সাপোর্ট মানে ইকুইপমেন্টস যেগুলি আছে সেগুলি আমি বাইরের দেশ থেকেই নিয়ে আসবো, কিনে নিজ অর্থায়নে কিনে নিয়ে আসবো। আমি বেশি টাকাই খরচ করব। আমি মনে করি যে অর্থটা আমাকে সরকার অনুদান দিয়েছে, এটা থেকে আমি টাকা বাসায় নিয়ে যাব না। যেমন এই টাকাটা খরচ করার পরে, আমি শেষ করি, এই টাকাটা খরচ করার পরে উদ্বৃত্ত টাকাও আমার লাগবে, কারণ আমাকে যে টাকা দিয়েছে সেই টাকায় ছবি হয় না। এই ছবিটা কিছুটা কাজ বলতে কি, এই যে এসে যা দেখছি, আগে ধরেন যে সমস্ত জিনিসের দাম কম ছিল, এখন অনেক অনেক দাম সব কিছুরই। তো এখন তো ওই যে টাকা দিয়ে আগে সিনেমা বানাতাম সেইভাবে তো সিনেমা হবে না, অনেক টাকা লাগে একটা সিনেমা বানাতে। সো আমি ওই মুদ্রা কথা হলো গিয়ে, আমি যে টাকা দিয়েছি সেই টাকা বাসায় নিয়ে যাব না, তার থেকে ডাবলের বেশি টাকা নিয়ে আসবো, নিয়ে এসে ছবি বানাতে হবে আমার, তা না হলে আমি বানাবো না। তার মানে সিনেমা করতে যা যা প্রয়োজন তাই আপনি দিচ্ছেন, এখানে টাকার কোনো ফ্যাক্ট? টাকা কোনো ফ্যাক্ট না। তবে আমি ওইরকম মিথ্যা কথাও বলবো না, আমার ছবি 100 কোটি টাকা বাজেট, এরকম উদ্ভট কথাবার্তা আমার সাজে না, আমি বলি না। ভাই আরেকটা কোশ্চেন, এই বিদেশি সিনেমাটা আমাদের দেশের জন্য কতটুকু প্রযুক্ত? বিদেশি সিনেমা কিন্তু সব সময়ই ছিল। বিদেশি সিনেমা আগে কি রিলিজ হতো না? আগেও রিলিজ হতো। যেটা হতো সেটা হচ্ছে কি, মানুষ ডিভিডি বা সিডি কিনে এনে দেখতো, কিন্তু এখন ডিরেক্টলি সিনেমা হলে চলছে। এটা জিনিসটা খারাপ, কারণ এখনো তোমার দেশে সিনেমা বানানো হচ্ছে না তা না। একটি সিনেমা হলে আমি গিয়ে দেখলাম, জিজ্ঞেস করলাম কিছুদিন আগে, খুব বড় একটা সিনেমা হল, জিজ্ঞেস করলাম কোন কোন ছবি গত 1 বছরে মানে ফুল হয়েছে। তো আমাকে 2টো বাংলা ছবির নাম বলল আর একটা হিন্দি ছবির নাম বলল। তো হিন্দি ছবি কিন্তু আরও এসেছে, তো একটাই কেন ফুল হইল? যদি চলতো তাহলে তো সবগুলোই চলতো। একটা সময় হিন্দি ছবিও সিনেমা হলে চলবে না, এটা আমি লিখে দেব। উইদিন 2 ইয়ার্স হিন্দি ছবিও সিনেমা হলে চলবে না। তাহলে কি আমাদের দেশে হল সংখ্যক তো আরো কমে যাচ্ছে? আমার এইভাবে যদি চলতে থাকে তাহলে তো হল সংখ্যা কমেই যাবে। বাংলা সিনেমা তো এখন কমই করা হচ্ছে, ইন্ডিয়া থেকে সিনেমা এনে বাংলাদেশে চালানো হচ্ছে। শুনেন, 52টা সপ্তাহ বছরে, এখন আমি যদি 5 সপ্তাহ বা 10 সপ্তাহ
এই 52 সপ্তাহের ভিতর 10টা সপ্তাহ আমি হিন্দি সিনেমার জন্য দিয়ে দিই, তাহলে এই 10টা সপ্তাহে অন্তত 5টা ছবি রিলিজ হইতে পারতো বাংলা। তো এই জায়গাটাই তো বন্ধ করে দিলাম, তাহলে তো হচ্ছে না, তখন অটোমেটিক সিনেমা কমে যাবে। না, অনেকে বলছে বাংলাদেশের সিনেমা নাকি কাজের কোয়ালিটি, গল্প এগুলো ভালো হচ্ছে না, বা এই বাইরের কাজের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে। ভাইয়া, আপনি যে ক্যামেরাটা ইউজ করছেন এটা মনে হয় লাইকা ক্যামেরা, মানে প্যানাসনিক, রাইট? জি। এটার মূল্যমান যা, এর থেকে অনেক ভালো ক্যামেরা আছে। হ্যাঁ, ব্রডকাস্ট ক্যামেরায় অনেক ভালো ক্যামেরা আছে। ওটার ফটোগ্রাফি কোয়ালিটি আর এটার ফটোগ্রাফি কোয়ালিটি কি এক? জীবন এটা যেই কোম্পানির ক্যামেরা, সে কি ওই ক্যামেরাটা অ্যাফোর্ড করতে পারবে, বা আপনার হাতে দিয়ে আমার ইন্টারভিউ নিতে দেবে? দেবে না। সো আমি এটা বলতে চাচ্ছি, বড় দেশ, বড় বাজার, অনেক মানুষ, তাদের একই ভাষার মানুষ, ওই দেশে বড় বাজেটের ছবি হবে, ওটা দেখতে সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি দেশটা আপনার কয়টা হল আছে আপনার, কয়টা হলে এখনও বাংলাদেশে, সবচেয়ে বড় কথা, এখনও বাংলাদেশে 4K রেজুলেশনের চলে না। 4K আপনারা সিনেমা হলেও দেখেন না, দেখেন 2K। হ্যাঁ, তো আপনি এর থেকে বেশি কি আশা করেন? এখন চলে এসছে বিশ্বে 8K 3D, ওটা দেখতে পান না, তো বানাবেন কিভাবে, চলবে কিভাবে? আকাশচুম্বী, এখন আমি বাংলাদেশ থেকে চাঁদে কেন গেলাম না, এ নিয়ে তো চিন্তা করে লাভ নেই। না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনি ইতিহাস ছবি দিয়ে পুরস্কার পেয়েছেন, প্রথম সিনেমা থেকেই আপনি একজন সফল চিত্রনায়ক। এখন অনেকদিন পরে আপনার সিনেমা গ্রিন কার্ড মুক্তি পাচ্ছে ঈদে, তো সেই ক্ষেত্রে অনেক গ্যাপের মাধ্যমে আপনার সেই দর্শক এখনো পাবেন কতটুকু আপনি মনে করেন? ওই তো, ওইটা নিয়েই তো শঙ্কায় আছি আমি, যে আমার দর্শকগুলো আমাকে ভুলে যায়নি তো। আমি ইউটিউবের যে কমেন্ট, এই কমেন্টে মনে হয় যে তারা আমাকে মিস করে, কিন্তু সংখ্যা কত? যারা ইউটিউব চালায় তারা একটু শিক্ষিত। এরকম অনেক মানুষ ছিল যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকেও আমি মনোরঞ্জন দিতাম, তাদেরকেও আমি এন্টারটেইনমেন্ট দিতাম, তাদেরকেও আমি এন্টারটেইন করতাম। তো তারা কোথায়? তাদের আসতে হবে সিনেমা হলে, সবাইকে আসতে হবে। সবাই আসলেই এই সিনেমা হিট হবে, আর না হয় হবে না। আমি আহ্বান করব তাদেরকে যে তারা এসে সবাই মিলে, সর্বস্তরের মানুষ ভোট যেমন দিতে যায়, মানুষের কিন্তু ভেদাভেদ থাকে না। ভোট যখন দিতে যায়, একজন উচ্চপদস্থ অনেক ভালো স্ট্যাটাসের মানুষও ভোট দিতে যায়, তার ভোটাধিকার যেরকম, একজন খেটে খাওয়া মানুষের ভোটাধিকারও সেরকম। ঠিক তেমনি আমার কাছেও সব দর্শকই সমান। সবাই যখন দেখতে যাবে আমার ছবি, তখনই আমার ভালো লাগবে এবং ছবি চলবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লাস্ট একটা কোশ্চেন, লাস্ট, সেটা হলো মান্না আঙ্কেলকে নিয়ে কিছু জানতে চাই, যেহেতু আপনাকে অনেকদিন পর পাইছে। ভাই যদি একটু বলতেন। আরেকদিন বলবো না, আর বলবো না, আজকে গরম, আরেকদিন বলবো, আসো আরেকদিন, আর তাহলে যাওয়ার আগে, আমেরিকা যাওয়ার আগে আবার কিছু বলে। হ্যাঁ, আমেরিকা যাওয়ার আগে না, এই যে ওই রিলিজের আগে আর একটু আসো।